হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি বলবো আমার ইউপিএসসি জার্নি, কি করে আমি ইউপিএসসি 2024-এর প্রিলিমসকে পাস করেছিলাম অ্যালং উইথ মাই ফুল টাইম জব। যদি পরিচয় দিতে হয় আমার, তাহলে আমার নাম চিন্ময়, আমার বাড়ি হুগলি জেলাতে এবং আমি বিটেক পাস করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তারপর থেকে আমি জব করতাম প্রাইভেট সেক্টরে, কিন্তু কোভিডের পর যখন টাইম পেলাম তখন একটা পড়ার ওপর ইন্টারেস্ট জাগলো। তারপর থেকে ঠিক করলাম যে কোনো একটা এক্সাম দেওয়া যা এক্সামের জন্য পড়া যেতে পারে। কিন্তু আমি প্রথমে ডাব্লিউবিসিএস ট্রাই করেছিলাম। ডাব্লিউবিসিএসে 2021-এর এক্সামও দিয়েছিলাম, কিন্তু 2021-এর এক্সামে প্রিপারেশান অত ভালো থাকে না এবং কম্পিটিশান বেশি হওয়ার জন্যে 8 নাম্বারের জন্য প্রিলিমসের কাট অফটাকে আমি মিস করে যাই। তারপর থেকে আর ডাব্লিউবিসিএসটাকে ছেড়ে দিলাম। সে ডাব্লিউবিসিএস ছেড়ে দেওয়ার পেছনে মূলত কারণ হলো যে একটা তো ডাব্লিউবিসিএসের কোনো ফিক্সড টাইমিং নেই, টাইম শিডিউল নেই, 18 মাসেও বছর হতে পারে। সেই জন্য ভাবলাম যে তার থেকে বেটার যদি ইউপিএসসি করা যেতে পারে। তারপর থেকে আমি ইউপিএসসির প্রিপারেশন চালু করলাম। আর ইউপিএসসির আমি অ্যাটেম্প্ট দিয়েছিলাম 2023-এর অ্যাটেম্প্ট দিয়েছিলাম, আর এবছর 2024-এর একটা অ্যাটেম্প্ট দিলাম, যেটাতে আমি প্রিলিমস পাস করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত মেন্সে পাস করতে পারিনি এবছর। সেটা আমি পরে জানাবো যে আমার মেন্সে পাস না করার পেছনে কারণ কী ছিল। কিন্তু এখন এই ভিডিওটাতে আমি ডিসকাস করবো যে কী করে আমি প্রিলিমস পাস করলাম অ্যালং উইথ মাই ফুল টাইম জব। কারণ আমাদের মেকানিক্যাল সেক্টরে জবে কোনো নির্দিষ্ট উইকেন্ডে ছুটি পাওয়া মুশকিল হয়ে যায়। উইকেন্ডে যে সানডেও ছুটি হবে এমন কোনো গ্যারেন্টি নেই। এমন সময় অনেক সময় আসে যেখানেতে সানডেতেও জব করতে যেতে হয়। তার জন্য এটা খুবই টাইম পাওয়া খুব দুষ্কর ব্যাপার হয়ে যায়। একটা ইউপিএসসির মতো যেখানে ভাস্ট সিলেবাস, সেটাকে কমপ্লিট করা এটা চাপের হয়ে যায়। সেই জন্য আমি কিছু নিজস্ব পদ্ধতি অবলম্বন করেছিলাম, যার ফলে আমি সিলেবাসটাকে অনেকটাই শর্ট করতে পেরেছিলাম আমার নিজের মত অনুযায়ী। সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করব। প্রিলিমস পাস করার জন্য একটা হচ্ছে ইউপিএসসি প্রিলিমস পাস করার জন্য দুটো মেন জিনিস। একটা হলো ওর পিওয়াইকিউ অ্যানালাইসিস কী করে করবে সেটার ভিডিও আমি ডিটেলসে ভিডিও বানাবো, যে পিওয়াইকিউ অ্যানালাইসিস করে কী করে বোঝা যায় যে ইউপিএসসি কীরকম কোশ্চেন করতে পারে, বা তার সম্ভবত যে অপশান সঠিক উত্তর কোনটা হবে সেটা অ্যানালাইসিস করে অনেকটাই বলা যায়। 70%-এর মতো অ্যানালাইসিস করে আইডিয়া করা যায় একটা। কিন্তু অনেক ভিডিওতেই বলে যে 100% কিছু শর্ট ট্রিক আছে যেগুলো একদম 100% কাজ করে। এমন কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল না। যারা বলে তারা শুধুমাত্র নিজের পাবলিসিটির জন্য করে, এটা নয়। তবে হ্যাঁ, কিছুটা আছে, 50 to 60% চান্স আছে যেখানে শিওর হওয়া যায় যে এটাই হতে পারে সম্ভবত অ্যান্সার। দ্বিতীয়ত মক টেস্ট একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর করে এবং মক টেস্টের কী সুবিধা সেটার জন্য আমি পরবর্তীকালে একটা ভিডিও বানাবো, যে মক টেস্ট কীভাবে দেবো আমরা, কি আমাদের মেন্টালিটি কী থাকবে মক টেস্ট দেওয়ার সময়, এবং মক টেস্টের কীভাবে আমরা আমাদের যে ড্রব্যাকগুলো আছে সেগুলোকে ওভারকাম করে করব। এই দুটো হচ্ছে প্রিলিমস পাস করার জন্য মেন দরকারের মেন পিলার যদি আমরা বলি, সেটা হচ্ছে এই দুটো। একটা হচ্ছে পিওয়াইকিউ, একটা হচ্ছে মক টেস্ট। এই দুটোর ওপর বেস করে যে কোনো ক্যান্ডিডেট একটা করতে পারে, প্রিলিমস পাস করতে পারে। আর একটা হচ্ছে এছাড়াও আর একটা প্রিলিমসের একটা মেন রোল প্লে করে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে সমস্ত রকম কারেন্ট অ্যাফেয়ার্সই এর জন্য দরকারি না। সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সই, কিছু পার্টিকুলার কারেন্ট অ্যাফেয়ার্স খুবই দরকার পড়ে। যেমন হচ্ছে যে লোকেশন বেস কোশ্চেনগুলো আসে আইআরের ক্ষেত্রে, সেই লোকেশন বেস কোশ্চেনগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স না করলে আর ডেলি নিউজ পেপার না পড়লে সেগুলোর অ্যান্সার দেওয়া কিন্তু খুব মুশকিল। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সবচেয়ে উপযোগী হলো ডেলি নিউজ পেপার পড়া। কিন্তু কেউ যদি নিউজ পেপার পড়ার টাইম যদি না পায় ডেলি, যেমন আমি খুবই একটা বেশি নিউজ পেপার পড়ার টাইম পেতাম না, সেজন্য আমি কোনো একটা বহু অর্গানাইজেশন আছে যারা মান্থলি ম্যাগাজিন বার করে,
সে আমি ম্যাগাজিন ফলো করার চেষ্টা করতাম, কিন্তু সেটাও টাইমের অভাবে সম্পূর্ণভাবে ফলো করা সম্ভব হতো না। কিন্তু আমি কি করতাম, আমি যে কোনো সাবজেক্ট যখন শুরু করতাম, ধরুন আমি শুরু করলাম পলিটি, তো আমি প্রথমে একবার তো পলিটিটা পুরো কমপ্লিট করে নিলাম ওপর একটা, মানে শুধুমাত্র ওভারভিউ বোঝার জন্য যে কী একটা সাবজেক্টটা বলতে যাচ্ছে, ওভারভিউ বোঝার জন্য একটা সাবজেক্ট একবার পুরো বইটা রিডিং করে নিলাম। কিন্তু রিডিং করার পর সেকেন্ড টাইম আমি কী করবো, সেকেন্ড টাইম আমি দেখবো তার পিওয়াইকিউ কোথা থেকে এসেছে, কী রকম পিওয়াইকিউ আসছে, পিওয়াইকিউ করতে আমি কতটা পারছি, কি আমি কি বুঝতে পারছি আদৌ পিওয়াইকিউটা কী বলতে চাইছে, তার ডিমান্ডটা কী কোশ্চেনে, সেটাকে আমি বুঝতে পারছি। দিয়ে পিওয়াইকিউ করার পরে তারপরে যে পিওয়াইকিউ বেস অ্যানালাইজ করে একটা যে আইডিয়া লাগলো যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে, কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্ট্যান্ট। যেমন পলিটির ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হলো ফান্ডামেন্টাল রাইট, তারপরে হচ্ছে পার্লামেন্ট, এইগুলো হচ্ছে ইউপিএসসির ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রতি বছর একটা না একটা কোশ্চেন আসবে। এই চ্যাপ্টারগুলোকে খুব জোর দিয়ে পড়া, এবং জোর দিয়ে পড়ার সঙ্গে সঙ্গে একটা চ্যাপ্টার ধরুন কমপ্লিট করলাম, যে ধরুন ফান্ডামেন্টাল রাইটটা পড়লাম। ফান্ডামেন্টাল রাইট পড়ার পরে আমি কি করতাম, আমি তার যে পিওয়াইকিউগুলো আছে পিওয়াইকিউগুলোকে সলভ করার চেষ্টা করতাম। পিওয়াইকিউ যদি ঠিকঠাক সলভ হতো তাহলে তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ঠিক ডাইরেকশানে যাচ্ছি। যদি ধরুন পিওয়াইকিউ আমি সলভ করতে পারলাম না, বা আন্ডারস্ট্যান্ডিং কী ডিমান্ড করছে কোশ্চেনটা আমি যদি বুঝতে না পারলাম, তাহলে আমি কি করতাম, আবার ঘুরে ব্যাক করতাম ফান্ডামেন্টাল রাইটে, আবার বই থেকে আবার ফান্ডামেন্টাল রাইটটাকে আবার ডিটেলসে পড়তাম, ডিটেলসে পড়ে বোঝার চেষ্টা করতাম যে পিওয়াইকিউটা কী ডিমান্ড করছে আর আমার কোন জায়গায় ফল্ট ছিল। সেই রকম করতে করতে যে নিজের ফল্ট, নিজের ড্রব্যাকগুলোকে রিকভার করতে করতে অনেকটা কনফিডেন্সও বিল্ড হয়। আর কনফিডেন্সের সঙ্গে সঙ্গে কী হয়, এই মক টেস্টগুলোতেও ভালো পারফর্ম করা যায়। যদিও মক টেস্টে ভালো পারফর্ম করাই একমাত্র প্রিলিমস পাস করার কোনো গ্যারেন্টি দেবে না, তবুও একটা নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড হয়। আর কনফিডেন্সটা খুবই দরকারি ইউপিএসসির প্রিলিমস যে কোনো এক্সামিনেশন পাস করার জন্য, মোস্ট প্রবাবলি ইউপিএসসি। যদি ইউপিএসসি প্রিলিমস যদি কনফিডেন্স ছাড়া যাওয়া যায়, কোনো যতই জ্ঞান থাকুক না কেন পাস করা মুশকিল হয়ে যাবে। আর একটা সুবিধা হলো পিওয়াইকিউ অ্যানালাইজ করা, কোন সাবজেক্টটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট, কোন সাবজেক্ট কত বেশি ইম্পর্ট্যান্ট সেইটাকে বোঝা যাওয়া, সেই সাবজেক্টটাকে কোন সাবজেক্টটাকে কত বেশি প্রায়োরিটি দিচ্ছে সেটাকে বোঝা যাওয়া। যদি রিসেন্ট ট্রেন্ড দেখা হয় ইউপিএসসি, তাহলে কিছু সাবজেক্ট যেমন হচ্ছে জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, পলিটি, ইকোনমিক্স, এই চারটে সাবজেক্ট খুবই ইম্পর্ট্যান্ট। আর একটা চলে আসবে যদি আইআরটাকে ধরা হয়, লোকেশন বেস কোশ্চেন। এই 5টা সাবজেক্ট খুবই ইম্পর্ট্যান্ট ইউপিএসসি প্রিলিমসের জন্য। এই 5টা সাবজেক্ট থেকে কম করে না হলেও 55 থেকে 60টার ওপর কোশ্চেন আসে প্রতি বছর, মিনিমাম 55 থেকে 60টা কোশ্চেন আসে। কিন্তু এইগুলোর মধ্যে যদি আমরা সিওরিটি নিয়ে আসতে পারি, আমাদের যদি এখানের মধ্যে যদি আমরা সিওর শর্ট অ্যান্সার করতে পারি, তাহলে প্রিলিমস পাস করাটা কিন্তু ইজি হয়ে যায়। কারণ যদি রিসেন্ট কাট অফ দেখা যায়, 2023-এর কাট অফ ছিল মাত্র 75, 2023-এর কাট অফ ছিল মাত্র 75, আর এই বছরে 2024-এও আমার যেটা মনে হয় কাট অফ 90-এর ওপর তো যায়ই না, 90-এর নিচেই আছে কাট অফ। তো এই 4-5টা সাবজেক্ট এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এগুলোকে করার জন্য। আরও সাবজেক্ট থেকে যেমন কোশ্চেন আসে, যেমন হচ্ছে আর্ট অ্যান্ড কালচার থেকেও আসে। কিন্তু আর্ট অ্যান্ড কালচারটাকে মনে রাখা আমার পক্ষে যেটা মনে হয় পার্সোনালি, এটা খুব কষ্টকর ব্যাপার। মানে এটাতে যতটা আমরা ইনপুট দিই আর আউটপুটের রেশিওটা ঠিক থাকে না, ইনপুট দিলেও অতটা আউটপুট পাওয়া যায় না। সেই জন্য আমি চেষ্টা করতাম যে এই সাবজেক্টটাকে যতটা পারা অ্যাভয়েড করতে। আর এখন যদি ট্রেন্ড দেখা যায় মডার্ন হিস্ট্রি থেকে কোশ্চেনের পরিমাণ ধীরে ধীরে কমছে, ওরা হাতের মতো আর মডার্ন হিস্ট্রি থেকে কোশ্চেন কমছে, আগের মতো থাকে না যে মডার্ন হিস্ট্রিতে থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসতো। কিন্তু এখন মেনলি ফোকাস এই 4টে সাবজেক্টের ওপরই হচ্ছে। এই 4টে সাবজেক্টকে ভালোভাবে, 4-5টা সাবজেক্টকে ভালোভাবে করলে আমরা মোটামুটি শিওর হতে পারি যে প্রিলিমস পাস করা যাবে। আর একটা প্রিলিমসের মেন যে এখন অবস্ট্যাকেল বেসিক্যালি 2023-এর পর থেকে যেটাকে সবাই ফিল করছে সেটা হচ্ছে সিস্যাট
একটা এখনকার দিনে একটা বিশাল ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর প্লে করছে। কারণ আমি এমন অনেক স্টুডেন্টকেও দেখেছি যারা হচ্ছে আইআইটি থেকে পাস আউট করেছে, ম্যাথ অপশনাল আছে, তবুও তারা সিস্যাটে ফেল করে যায়। আমার 2023-এর কী হয়েছিল, 2023-এ আমি 2023-এর জিএসের কাট অফ আমি পেরিয়ে গিয়েছিলাম, কিন্তু সিস্যাটেতে আটকে গিয়েছিলাম। সিস্যাটেতে আমার এসেছিল টোটাল 61-এর মতো, তো আমি 6 নম্বরের জন্য আটকে গিয়েছিলাম। তো এই বছরে আমার সিস্যাটের প্রিপারেশান কী ছিল, আমার সিস্যাটের ছিল যে যতগুলো নিউ টপিক আছে, যেমন পারমুটেশন, কম্পিউটেশন, এইগুলোকেও করা, প্লাস যে আমি প্রথমে আগে জোর দিতাম যে সায়েন্সের ছেলে ছিলাম, সেই জন্য আমি ভাবতাম যে আমার তো ম্যাথ ইজি, তো ম্যাথকে আমি প্রথমে করার চেষ্টা করতাম, এই ম্যাথকে জোর দিতাম, ইংলিশ কম্প্রিহেনশনটাকে আমি ইগনোর করার চেষ্টা করতাম। কিন্তু এবছরে আমি কী করেছি, এবছরের আমি ইংলিশ কম্প্রিহেনশনটাকে সবচেয়ে বেশি ফোকাস করেছি, কারণ ইংলিশ কম্প্রিহেনশন থেকে অ্যারাউন্ড 23 to 25 কোশ্চেন থাকে। যদি এইগুলোতেই শিওর শট, আর এইগুলোতে শিওর হওয়ার একটু যদি ভালো ইংলিশের কেউ জানে, তাহলে এগুলোতে শিওর হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। সিস্যাটে যদি ইংলিশ কম্প্রিহেনশন ঠিক হয়ে যায়, তাহলে অনেকটাই পাওয়ার চান্স থাকে। তারপরে আমি ফোকাস করতাম রিজনিংয়ে, তারপরে আমি বেঁচে গুছে ম্যাথের মধ্যে যেগুলো ইজি ম্যাথ, সেইগুলোকে আমি ফোকাস করতাম। তার জন্য আমি এবারে প্রচুর পরিমাণে ইংলিশ কম্প্রিহেনশন প্র্যাকটিস করেছিলাম। আর ম্যাথের যেগুলো নতুন নতুন চ্যাপ্টার যেগুলো থেকে আসে, যেগুলো আমরা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কী হয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমরা ম্যাথ শুধুমাত্র নাম্বার পাওয়ার জন্য করি, কিন্তু ইউপিএসসি যে কোশ্চেনগুলো হয় সেগুলো নাম্বার পাওয়ার থেকেও ইম্পর্টেন্ট বেশি থাকে বেসিক। যদি বেসিক ক্লিয়ার না হয়, সেগুলো কিন্তু ম্যাথগুলো করা টাফ হয়ে যায়। সেই জন্য আমি এবারে চেষ্টা করেছিলাম যে ম্যাথগুলোকেও ঠিকভাবে আবার বেসিক থেকে শুরু করে, বেসিক নতুন কিছু থেকে নাম্বার সিস্টেম থেকে শুরু করে আবার ভালোভাবে করতে। তো এই দুটো রোল আমার মনে হয় যে আমাকে হেল্প করেছিল এইগুলোকে এবারেতে প্রিলিমসকে পাস করার জন্য। কিন্তু আরও ডিটেলসে যদি জানতে হয়, তাহলে যদি আপনারা ইচ্ছুক হন বা ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের যে অসুবিধাগুলো আছে, সেগুলোকে আমি সলভ করার চেষ্টা করব।